সুপ্রিয় শ্রোতা, লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ থাকছে দেশে বিদেশের ৪৪তম পর্ব। মোল্লারা আশীর্বাদ করলেন। পরদিন ফরমান বেরোলো। তার মূল বক্তব্য, আমানুল্লাহ কাফির, কারণ সে ছেলেদের অ্যালজেব্রা শেখাতো, ভূগোল পড়াতো, বলতো পৃথিবী গোল। বিংশ শতাব্দীতে এমন ফরমান বেরোতে পারে সে কথা কেউ সহজে বিশ্বাস করবেন না। কিন্তু বাচ্চার মতো ডাকাত যখন তখ্তনসীন হতে পারে, তখন এরকম ফরমান আর অবিশ্বাস করার কোনো উপায় থাকে না। শুধু তাই নয়, ফরমানের তলায় মোল্লাদের সই ছাড়াও দেখতে পেলুম সই রয়েছে আমানুল্লাহর মন্ত্রীদের। মীর আসলাম বললেন, পেটের উপর সঙ্গিন ঠেকিয়ে সইগুলো আদায় করা হয়েছে। না হলে বলো, কোন সুস্থ লোক বাচ্চাকে বাদশাহী দেবার ফরমানে নাম সই করতে পারে? রাগের চোটে তার চোখ মুখ তখন লাল হয়ে গিয়েছে, দাড়ি ডাইনে বাইয়ে ছড়িয়ে পড়েছে। গর্জন করে বললেন, ওয়াজিবুল কতল। প্রত্যেক মুসলমানের উচিত যাকে দেখা মাত্র কতল করা, সে নাকি বাদশাহ হলো। আমি বললুম, আপনি যা বলেছেন তা খুবই ঠিক, কিন্তু আশা করি এসব কথা যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন না। মীর আসলাম বললেন, শোনো সৈয়দ মুজতবা আলী, আমানুল্লাহর নিন্দা যখন আমি করেছি তখন সকলের সামনেই করেছি। বাচ্চা এ সকাবের বিরুদ্ধে যা বলবার তাও আমি প্রকাশ্যে বলি। তুমি কি ভাবছো কাবুল শহরের মোল্লারা আমাকে চেনে না? ফরমানের তলায় আমার সই লাগাতে পারলে ওরা খুশি হন না? কিন্তু ওরা ভালো করেই জানে যে আমার বাঁ হাত কেটে ফেললেও আমার ডান হাত সই করবে না। ওরা ভালো করেই জানে যে আমি ফতোয়া দিয়ে বসে আছি। বাচ্চা এ সকাও ওয়াজিবুল কতল, অবশ্যবোধ্য। মীর আসলাম চলে যাওয়ার পর মাওলানা বললেন, যতদিন আফগানিস্তানে মীর আসলামের মতো একটি লোকও বেঁচে থাকবেন, ততদিন এদেশের ভবিষ্যৎ সম্বন্ধে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি সায় দিয়ে বললুম, হক কথা, কিন্তু আমাদের ভবিষ্যতের ভাবনা এই বেলা একটু ভেবে নিলে ভালো হয় না? দুজনে অনেকক্ষণ ধরে ভাবলুম, কখনো মুখ ফুটে, কখনো যার যার আপন মনে। বিষয়, বাচ্চা তার ফরমানে আমানুল্লাহ যে কাফির সে কথা সপ্রমাণ করে বলেছে, এবং যেসব দেশি বিদেশি মাস্টার প্রফেসর আমানুল্লাহকে এসব কর্মে সাহায্য করত তাদের ডিসমিস করা হলো, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হলো। শেষটায় মৌলানা বললেন, অত ভেবে কদ্দু হবে, আমরা ছাড়া আরও লোকও তো ডিসমিস হয়েছে, দেখা যাক না তারা কি করে। মৌলানার বিশ্বাস 10টা গাধা মিললে একটা ঘোড়া হয়, কিন্তু এসব নিতান্ত ব্যক্তিগত কথা। আবু হোসেন নাটক যারা দেখেছেন তারা হয়তো ভাবছেন যে কাবুলে তখন জোর রগড়, কিন্তু ভবিষ্যতের ভাবনায় তখন আমির ফকির সকলেরই রসকস কাবুল নদীর জলের মতো জমে গিয়ে বরফ হয়ে গিয়েছে। বাচ্চাও শহরবাসীকে সন্দেহের দোদুল দলায় বেশিক্ষণ দোলালো না। হুকুম হলো, আমানুল্লাহর মন্ত্রীদের ধরে নিয়ে এসো আর তাদের বাড়ি লুট করো। সে লুট কিস্তিতে কিস্তিতে হলো। বাচ্চার খাস পেয়ারারা প্রথম খবর পেয়েছিল বলে তারা প্রথম কিস্তিতে টাকা পয়সা গয়নাগাটি দামি টুকিটাকি ছো মেরে নিয়ে গেল। দ্বিতীয় কিস্তিতে সাধারণ ডাকাতরা আসবাবপত্র, কার্পেট, বাসনকোসন, জামা কাপড় বেছে বেছে নিয়ে গেল। তৃতীয় কিস্তিতে আর সব ঝড়ের মুখে উড়ে গেল। শেষটায় রাস্তার লোক কাঠের দরজা জানলা পর্যন্ত ভেঙে নিয়ে শীত ভাঙালো। মন্ত্রীদের খালি পায়ে বরফের উপর দাঁড় করিয়ে হরেক রকম সম্ভব অসম্ভব অত্যাচার করা হলো গুপ্তধন বের করার আশায়। তার বর্ণনা শুনে কাবুলের লোক পর্যন্ত শিউরে উঠেছিল। মাওলানা আর আমি শুধু মুখ চাওয়াচাই করেছিলুম। তারপর আমানুল্লাহর ইয়ারবক্সি, ফৌজের অফিসারদের পালা। বন্ধ দৌড় জানালা ভেদ করে গভীর রাত্রে চিৎকার আসতো, ডাকু পড়েছে। সে আবার সরকারি ডাকু, তার সঙ্গে লড়াই করার উপায় নেই, তার হাত থেকে পালাবার পথ নেই। কিন্তু অভ্যাস হয়ে গেল। রাস্তার উপর শীতে জমে যাওয়া রক্ত,
উলঙ্গ মরা, রাত্রে ভীত নরনারীর আর্তচিৎকার সবই সহ্য হয়ে গেল। কিন্তু আশ্চর্য, অভ্যাস হলো না শুধু শুকনো রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা খাওয়া। মায়ের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, চা বাগানের কুলিরা যে প্রচুর পরিমাণে বিনা দুধ চিনিতে লিকার খায়, সে পানের তৃপ্তির জন্য নয়, ক্ষুধা মারবার জন্য। দেখলুম অতি সত্য কথা, কিন্তু শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কাবুলে ম্যালেরিয়া নেই, থাকলে তারপর চা বাগানের কুলির যা হয় আমারও তাই হতো, এবং তার পরমা গতি কোথায় বাঙালিকে বুঝিয়ে বলতে হয় না। মৌলানাকে জিজ্ঞেস করলুম, না খেতে পেয়ে বুলেট খেয়ে ম্যালেরিয়ায় ভুগে 3 মার্গের ভিতর মরার পক্ষে কোনটা প্রশস্ততম বলতো? মৌলানা কবিতা আওড়ালেন আরেক মৌলানা কবি সাদির, সুন আহঙ্গে রপ্তন কুন্দ জানে পক, চিলবর তখ্ত মুরদিন সিবর শরেখক। পরমায়ু যবে প্রস্তুত হয় মহাপ্রস্থান্তরে, একই মৃত্যু সিংহাসনেতে অথবা ধুলির পরে। বাচ্চার ফরমানজারির দিন সাতেক পরে ভারতীয়, ফরাসি, জার্মান শিক্ষক অধ্যাপকেরা এক ঘরোয়া সভায় স্থির করলেন স্যার ফ্রান্সিসকে তাদের দুরবস্থা নিবেদন করে হাওয়াই জাহাজে করে ভারতবর্ষে যাওয়ার জন্য বন্দোবস্ত ভিক্ষা করা। অধ্যাপকেরা বললেন, কাবুল থেকে বেরোবার রাস্তা চতুর্দিকে বন্ধ। স্যার ফ্রান্সিস বললেন, হ্যাঁ। অধ্যাপকেরা নিবেদন করলেন, কাবুলে কোনো ব্যাংক নেই বলে তাদের জমানো যা কিছু সম্বল তা পেশোয়ারে, এবং সে পয়সা আনবার কোনো উপায় নেই। স্যার ফ্রান্সিস বললেন, অধ্যাপকেরা কাতর অনুনয়ে জানালেন, স্ত্রী পরিবার নিয়ে তারা অনাহারে আছেন। সাহেব বললেন, অধ্যাপকেরা মরিয়া হয়ে বললেন, এখানে থাকলে তিলে তিলে মৃত্যু। সাহেব বললেন, এদিকে ফুল্লর আর 12 মাসি, অন্যদিকে সাহেবের আ করে বর্ণমালা পাঠ। ক্লাস 6-এর ছেলে আর প্রথম ভাগের খোকাবাবু যেন একই ঘরে পড়াশোনা করছেন। বর্ণমালা যখন নিতান্তই শেষ হয়ে গেল, তখন সাহেব বললেন, এখানকার ব্রিটিশ লিগেশন ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মুখপাত্র। ভারতবাসীদের সুখ সুবিধে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্রিটিশ লিগেশনের কর্তব্য নয়। আমি যদি কিছু করতে পারি তবে সেটা ফেভার হিসেবে করব, আপনাদের কোনো রাইট নেই। যাত্রাগানে বিস্তর দুর্যোধন দেখেছি। সাহেবের চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখি, না, কিছু কিছু গরমিল রয়েছে। দুর্যোধন ফেভার রাইট কোনো হিসেবেই 5খানা গা দিতে রাজি হয়নি। তিনি ফেভারেবল কনসিডারেশন করতে রাজি আছেন। এ অবস্থায় শ্রীকৃষ্ণ হলে হয়তো তিনি বগল বাজিয়ে সুখবর দেবার জন্য পাণ্ডব শিবিরে ছুটে যেতেন। কিন্তু আমার মনে পড়ল যুধিষ্ঠিরের কথা। একটি মিথ্যে কথা বলবার জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। ভাবলুম, এদিকে দুর্যোধন, ওদিকে বাচ্চায়ে সকাও। এর মাঝখানে যদি সাহস সঞ্চয় করে একটিবারের মতো এই জীবনের সত্যি কথা বলে ফেলতে পারি, তবে অন্তত একবারের মতো স্বর্গদর্শন লাভ হলে হতেও পারে। বললুম, হাওয়াই জাহাজগুলো ভারতীয় পয়সায় কেনা, পাইলটরা ভারতীয় তনখা খায়, পেশোয়ারের বিমান ঘাঁটি ভারতের নিজস্ব। এ অবস্থায় আমাদের কি কোনো হক নেই? ব্রিটিশ লিগেশন যে ভারতীয় অর্থেই তৈরি, সাহেব যে ভারতীয় নিমক খান, সে কথা আর ভদ্রতা করে বললুম না। সাহেব ভয়ঙ্কর চটে গেলেন। অধ্যাপকরাও ভয় পেয়ে গেলেন। বুঝলুম, জীবন মরণের ব্যাপার। ভারতীয়রা কোনো গতিতে দেশে ফিরে যেতে পারলে রক্ষা পান। মেহেরবানি হক নিয়ে না হক তর্ক করে কোনো লাভ নেই। বললুম, আমি যা বলেছি সে আমার ব্যক্তিগত মত। আমি নিজে কোনো ফেভার চাই না, কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছা যেন আর 5 জনের স্বার্থে আঘাত না করে। এরপর কথা কাটাকাটি করে আর কোনো লাভ নেই। আমার যা বক্তব্য সাহেব পরিষ্কার বুঝতে পেরেছেন, আর সাহেবের বক্তব্য ভারতবাসীর কাছে নতুন কিছু নয়। ফেভার শব্দ দরখাস্তে তিনি যত ইনিয়ে বিনিয়ে লিখতে পারেন, তাকেই আমরা ভারতবর্ষে গেলে 100 বছর ধরে ইংরেজিতে সুপণ্ডিত বলে সেলাম করে আসছি। সেই সন্ধ্যায় খবর পেলুম
যেসব ভারতবাসী স্বদেশে ফিরে যেতে চান তাদের একটা ফিরিস্তি তৈরি করা হয়েছে। সাহেব স্বহস্তে আমার নাম ঢেরা কেটে দিয়েছেন। আব্দুর রহমান এখন শুধু আগুনের তদারকি করে। বাদাম নেই যে খোসা ছাড়াবে, কালি নেই যে জুতো পালিশ করবে। না খেয়ে খেয়ে রোগা হয়ে গিয়েছে, দেখলে দুঃখ হয়। মৌলানা শুতে গিয়েছেন। আব্দুর রহমান ঘরে ঢুকলো। আমি বললুম, আব্দুর রহমান, সব দিকে তো ডাকাতের পাল রাস্তা বন্ধ করে আছে, পানশিরে যাবার উপায় আছে? আব্দুর রহমান আমার দুহাত আপন হাতে তুলে নিয়ে শুধু চুমো খায় আর চোখে চেপে ধরে, বলে, সেই ভালো হুজুর, সেই ভালো, চলুন আমার দেশে। এরকম শুকনো রুটি আর নুন খেয়ে দুদিন বাদে আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না। তার চেয়ে ভালো খাওয়ার জিনিস আমাদেরই বাড়িতে আছে। কিছু না হোক বাদাম, কিশমিশ, পেস্তা, আঞ্জির, মোলায়েম পনির, আর হুজুর আমার নিজের 3টে দুম্বা আছে। আর একটি মাস, জোর 1.5 মাস, তারপর বরফ গলতে আরম্ভ করলেই আপনাকে নদী থেকে মাছ ধরে এনে খাওয়াবো, ভেজে, সেকে, পুড়িয়ে, যেরকম আপনার ভালো লাগে। আপনি আমাকে মাছের কত গল্প বলেছেন, আমি আপনাকে খাইয়ে দেখাবো। আরামে শোবেন, ঘুমোবেন, জানালা দিয়ে দেখবেন। আব্দুর রহমানকে বাধা দিতে কষ্টবোধ হলো। বেচারি অনেক দিন পর আবার প্রাণ খুলে কথা বলতে আরম্ভ করেছে। পানশিরের পুরনো স্বপ্নে নতুন রং লাগিয়ে আমার চোখে চটক লাগাবার চেষ্টা করছে। তার মাঝখানে ভোরের কাকের কর্কশ কা কা করে তার সুখ স্বপ্ন কেটে ফেলতে অত্যন্ত বাধো বাধো ঠেকল। বললুম, না আব্দুর রহমান, আমি যাব না। আমি বলছি তুমি চলে যাও। জানো তো আমার চাকরি গেছে, তোমাকে মাইনে দেবার টাকা আমার নেই। চাল ডাল ফুরিয়ে গিয়ে গমে এসে ঠেকেছে, তাও তো আর বেশি দিন চলবে না। তুমি বাড়ি চলে যাও। খুদা যদি ফের সুদিন করেন তবে আবার দেখা হবে। ব্যাপারটা বুঝতে আব্দুর রহমানের একটু সময় লাগলো। যখন বুঝলো তখন চুপ করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমারও মন খারাপ হয়ে গেল, কিন্তু করি বা কি? আব্দুর রহমানের সঙ্গে বহু সন্ধ্যা, বহু যামিনী কাটিয়ে বুঝতে পেরেছি যে সে যদি নিজের থেকে কোনো জিনিস না বোঝে তবে আমার যুক্তিতর্ক তার মনে কোনো কোণে ঠাঁই পায় না। আমার ব্যবস্থাটা যে তার আদপেই পছন্দ হয়নি সেটা বুঝতে পারলুম, কিন্তু আমি আশা করেছিলুম সে আপত্তি জানাবে। আমি তাহলে তর্কাতর্কি করে তাকে খানিকটা শায়েস্তা করে নিয়ে আসব। দেখলুম তা নয়। সরল লোক আর সোজা সুপারি গাছে মিল রয়েছে। একবার পা হড়কালে আপত্তি অজুহাতের শাখা প্রশাখা নেই বলে সোজা ভূমিতলে অবতরণ। খানিকক্ষণ পরে নিজের থেকেই ঘরে ফিরে এলো। মাথা নিচু করে বলল, আপনি নিজের হাতে মেপে সকালবেলা 2 মুঠো আটা দেবেন, আমার তাইতেই চলবে। কি করে লোকটাকে বোঝায় যে আমার অজানা নয় যে মাসখানেক ধরে 2 মুঠো আটা দিয়েই দুবেলা চালাচ্ছে। আর খাবারের কথাই তো আসল কথা নয়। আমার প্রস্তাবে যে সে অত্যন্ত বেদনা অনুভব করেছে সেটা লাঘব করি কি করে? যুক্তিতর্ক তো বৃথা, পূর্বেই বলেছি। ভাবলুম মৌলানাকে ডাকি, কিন্তু ডাকতে হলো না। আব্দুর রহমান বলল, সব কিছু যখন পাওয়া যেত তখন আমি এখানে যা খেয়েছি আমার বাবা তার শ্বশুর বাড়িতেও সেরকম খাননি। তারপর বেশ একটু গলা চড়িয়ে বলল, আর আজ কিছু জুটছে না বলে আমাকে খেদিয়ে দিতে চান? আমি কি এতই নিমকহারাম? অনেক কিছু বলল, কিছুটা যুক্তি, বেশিরভাগ জীবন স্মৃতি, অল্প বিস্তর ভর্তসনা, সব কিছু ছাপিয়ে অভিমান। কখনো বলে দেরেসি করিয়ে দেননি, কখনো বলে নতুন লেপ কিনে দেননি। কাবুলের কটা সর্দারের ওরকম লেপ আছে? আমি গেলে বাড়ি পাহারা দেবে কে? আমাকে তাড়িয়ে দেবার হক আপনার সম্পূর্ণ আছে। আপনার আমি কি খেদমত করতে পেরেছি? যেন পানশিরের বরফপাত, গাদা গাদা, পাজা পাজা। আমি যেন রাস্তা হারিয়ে ফেলেছি আর আমার উপর সে বরফ জমে উঠেছে।
আব্দুর রহমানই আমাদের প্রথম পরিচয়ের দিন বলেছিল, তখন নাকি সেই বরফ আস্তরণের ভিতর বেশ ওম বোধ হয়। আমিও আরাম বোধ করলুম, কিন্তু না খেতে পেয়ে আব্দুর রহমানের পানসিঁড়ি তাগদ মিইয়ে গিয়েছে। 7 দিন ধরে বরফ পড়ল না। মিনিট খানিক বর্ষণ করেই আব্দুর রহমান থেমে গেল। আমি বললুম, তা তো বটেই, তুমি চলে গেলে আমাকে বাঁচাবে কে? অতটা ভেবে দেখিনি। আব্দুর রহমান তদ্দণ্ডেই খুশ। সরল লোককে নিয়ে এই হলো মস্ত সুবিধে। তক্ষুনি হাসি মুখে আগুনের তদারকিতে বসে গেল। তারপর মন থেকে যে শেষ গ্লানিটুকু কেটে গিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারলুম শুতে যাবার সময়। তোশকের তলায় লেপ গুজে দিতে দিতে বলল, জানেন সাহেব, আমি যদি বাড়ি চলে যাই তবে বাবা কি করবে? প্রথমে আমার কাছ থেকে একটা বুলেটের দাম চেয়ে নেবে, তারপর আমাকে গুলি করে মারবে। কতবার আমাকে বলেছে, তোর মতো হতভাগাকে মারার জন্য যে গাটের পয়সায় বুলেট কেনে সে তোর চেয়ে হতভাগা। আমি বললুম, ও তাই বুঝি তুমি পানশির যেতে চাও না, প্রাণের ভয়ে? আব্দুর রহমান প্রথমটাই থতমত খেয়ে গেল, তারপর হাসল। আমারও হাসি পেল। যে আব্দুর রহমান এতদিন ধরে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে রূপ ধারণ করে বিরাজ করত আমার আলবাল সিঞ্চনে, সে যে একদিন রসবোধ কিশলয়ে মুকুলিত হয়ে সরস তরুবর হবে সে আশা করিনি। আব্দুর রহমান একখানা খোলা চিঠি দিয়ে গেল, উপরে আমানুল্লাহর পলায়নের তারিখ। কমরত বশিকনদ। এতদিন বাদে মনস্কামনা পূর্ণ হয়েছে। আগা আহম্মদের মাইনের 5 বছরের জমানো 300 টাকা আর তার ভাইয়ের রাইফেল লোপাট মেরে আফ্রিদি মল্লুকে চললুম। সেখানে গিয়ে পিতৃপিতামহের ব্যবসা ফাঁদব। শুনতে পাই খাইবার পাসের ইংরেজ অফিসার পাকড়ে পাকড়ে খালাসির পয়সা আদায় করার প্রাচীন ব্যবসা উপযুক্ত লোকের অভাবে অত্যন্ত দুরবস্থায় পড়েছে। কিন্তু আচ্ছা ইংরেজি জানে নাওয়ালা একজন দোভাষী আমার প্রয়োজন। আমার ইংরেজি বিদ্যে তো জানো। তোমার যদি কিছুমাত্র কাণ্ডজ্ঞান থাকে তবে পত্রপাঠ জালালাবাদের বাজারে এসে আমার অনুসন্ধান করো। মাইনে কাবুলে 1 বছরে যা কামাও আমি 1 মাসে তোমাকে তাই দেব। কাবুলের ডাকাতের চাকর হওয়ার চেয়ে আমার বেরাদার হয়ে ইমান ইনসাফে কামানো পয়সায় বখরাদার হওয়া ঢের ভালো। আমানুল্লাহ নেই, তবু ফি আমানিল্লাহ। দুস্ত মোহাম্মদ। আগা আহমদ সঙ্গে আছে, কাঁধে আমানুল্লাহর বিলি করা একখানা উৎকৃষ্ট মাউজার রাইফেল। রাজা হয়ে ভিস্তিওয়ালার ডাকাত ছেলে ইচ্ছা অনিচ্ছায় রাজপ্রাসাদে কি রঙ্গরস করল তার গল্প আস্তে আস্তে বাজারময় ছড়াতে আরম্ভ করল। আধুনিক উপন্যাসে বালিগঞ্জের কাল্পনিক ডাইনিং রুমে পাড়াগাঁয়ের ছেলে যা করে তারই রাজ সংস্করণ। নতুনত্ব কিছু নেই, তবে একটা গল্প আমার বড় ভালো লাগলো। মাওলানার কপিরাইট। আমানুল্লাহ লন্ডনে 5ম জর্জের সঙ্গে যে রোলস বয়েস চড়ে কুচকাওয়াজে পালা পর্বে যেতেন, রাজা জর্জ সেই বজরার মতো মোটর আমানুল্লাহকে বিদায় ভেট দেন। সে গাড়ি রাক্ষসের মতো তেল খেত বলে আমানুল্লাহ পালাবার সময় সেখান কাবুলে ফেলে যান। বাচ্চা রাজা হয়ে বিশেষ করে সেই মোটরই পাঠালো বাস্তুগায়ে বউকে নিয়ে আসবার জন্য। বউ নাকি তখন বাচ্চার মাথার উকুন বাঁধছিল। সারা গায়ের হুলুস্থুলের মাঝখানে বাচ্চার বউ নাকি ড্রাইভারকে বলল, তোমার মনিবকে গিয়ে বলো নিজে এসে আমাকে খচ্চরে বসে যেন নিয়ে যায়। দিগ্বিজয় করে বুদ্ধদেব তখন কপিলবস্তু ফিরেছিলেন, যখন যশোধরা এমনই ধারা অভিমান করেছিলেন। ফরাসডাঙ্গার জরিপেড়ে ধুতি, গরদের পাঞ্জাবি আর ফুরফুরে রেশমি উড়নি পরে বসে আছি। কবজিতে গড়ে, গোফে আতর। চাকর ট্যাক্সি আনতে গিয়েছে, বায়োস্কোপে যাব। সত্যি নয়, তুলনা দিয়ে বলছি। তখন যেন ট্যাক্সির অপেক্ষা করা ভিন্ন অন্য কোনো কাজে মন দেওয়া যায় না। আমাদের অবস্থা হলো তাই। তফাৎ শুধু এই, স্যার ফ্রান্সিসের হাতে হাওয়াই ট্যাক্সি রয়েছে। কিন্তু সাঝের বেলা শিখ ড্রাইভার যেরকম মদমত্ত হয়ে চক্ষু 2টা রাঙা কইরা একটা চিক করে দিয়া বলে, নেই যায়েঙ্গে। সাহেব তেমনি স্বাধিকার প্রমত্ত হয়ে বলেছেন,
চুলোয় যাকগে, কি বলছেন? অপেক্ষা করে করে 1 মাস কাটিয়ে দিয়েছি। চা ফুরিয়ে গিয়েছে। ক্ষুধা মারবার আর কোনো দাওয়াই নেই। এখন শুধু রুটি আর নুন, নুন আর রুটি। রুটিতে প্রচুর পরিমাণ নুন দিয়ে শুধু রুটিতেই চলে, কিন্তু ভোজনের পদ বাড়াবার জন্য আব্দুর রহমান নুন রুটি আলাদা আলাদা করে পরিবেশন করত। সপ্তাহ 3 হলো বেনোয়া সাহেব এরোপ্লেন করে হিন্দুস্তান চলে গিয়েছেন। পূর্বেই বলেছি, তিনি শান্তিনিকেতন থেকে থেকে বাঙালি হয়ে গিয়েছিলেন। কিন্তু তাহলে কি হয়? পাসপোর্টখানা তো ফরাসি দেশের, এবং তার রংটা তো সাদা। তাই ভারতীয় বিমানে তিনি জায়গা পেলেন বিনা মেহন্নতে। আমাদের তাতে বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সব ফরাসির জন্য তো আর এরকম দরাজ দিল হতে পারবো না। যাবার আগের দিন বেনোয়া বাড়িতে এসে মাওলানা আর আমাকে গোপনে 1 টিন ফরাসি তরকারি দিয়ে যান, সার্ডিন টিনের সাইজ। বহুকাল ধরে রুটি ভিন্ন অন্য কোনো বস্তু পেটে পড়েনি। মাওলানাতে আমাতে সেই তরকারি গোগ্রাসে গোস্ত গেলার পদ্ধতিতে খেয়ে পেটের অসুখে সপ্তাহখানিক ভুগলুম। আমাদের ভোগান্তি অনেকটা গরিব চাষির ম্যালেরিয়ায় ভোগার মতো হলো। চাষি যেরকম ভোগার সময় বিলক্ষণ বুঝতে পারে কুইনিন ফুইনিন কোনো কিছুরই প্রয়োজন নেই, 7 দিন পেট ভরে খেতে পেলে দুনিয়ার কুল্লে জ্বর ঝেড়ে ফেলে উঠতে পারবে, আমরা তেমনি ঠিক জানতুম 3 দিন পেট ভরে খেতে পেলে আমাদেরও পেটের অসুখ আমানুল্লাহর সৈন্যবাহিনীর মতো কর্পূর হয়ে উবে যাবে। সেই অনাহার আর অসুখের দরুন মাওলানা আর আমার মেজাজ তখন এমনই তিরিক্ষি হয়ে গিয়েছে যে বেড়ালটা কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলে তার শব্দে লাফ দিয়ে উঠি, অথচ স্নায়ু জিনিসটা এমন অদ্ভুত যে বন্দুকগুলির শব্দে আমাদের নিদ্রাভঙ্গ হয় না। কথায় কথায় দুজনাতে তর্ক লাগে। মাওলানার দিকে তাকালেই আমার মনে হয় ওরকম জঙ্গলি দাড়ি মানুষ রাখে কেন। মাওলানা আমার চেহারা সম্বন্ধে কি ভাবতেন জানি না, তবে প্রকাশ করলে খুব সম্ভব খুনোখুনি হয়ে যেত। মাওলানা পাঞ্জাবি, কিন্তু আমিও তো বাঙাল। মাওলানা লোকটা ভারী কুর্তক করছে, সে কথা তাবৎ দুনিয়া সৃষ্টির আদিমকাল থেকে স্বীকার করে আসছে। আমি বললুম, সরু চালের ভাত আর ইলিশ মাছ ভাজার চেয়ে উপাদেয় খাদ্য আর কিছুই হতে পারে না। মূর্খ বলে কি না, বিরিয়ানি কোরমা তার চেয়ে অনেক ভালো। পাঞ্জাবিদের সংকীর্ণমনা প্রাদেশিকতার আর কি উদাহরণ দিই বলুন? শান্তিনিকেতনে থেকেও লোকটা মানুষ হলো না। যে নরাধম ইলিশ মাছের অপমান করে তার মুখ দর্শন করা মহাপাপ। অথচ দেখুন বাঙালির চরিত্র কি উদার, কি মহান। আমি মাওলানার সঙ্গে মাত্র 3 দিন কথা বন্ধ করেছিলুম, আর শীতটা যা পড়েছিল, বায়োস্কোপে জব্বর গরমের 6000 ফুটি বর্ণনা দেখা যায়, কিন্তু মারাত্মক শীতের বয়ান তার তুলনায় বহুত কম। কারণ বায়োস্কোপ বানানো হয় প্রধানত সাহেব সুবোদের জন্য, আর তেনারা শীতের তকলিফ বাবদে ওয়াকিবহাল। কাজেই সে জিনিস তাদের দেখিয়ে বাক্স অফিস ভরবে কেন? আর যদি বা দেখানো হয় তবে শীতের সঙ্গে হামেশায় ঝড় বা ব্লিজার্ড জুড়িয়ে দেওয়া যায়। কিন্তু আসলে যেমন কালবৈশাখী বিপজ্জনক হলেও তার সঙ্গে দিনের পর দিন 112 ডিগ্রির অত্যাচারের তুলনা হয় না, তেমনি বরফের ঝড়ের চেয়েও মারাত্মক দিনের পর দিনের 10 ডিগ্রির অত্যাচার। জামা ধুয়ে রোদ্দুরে শুকোতে দিলাম। জামার জল জমে বরফ হলো। রোদ্দুরে সে জল শুকোনো দূরের কথা, বরফ পর্যন্ত গলল না। রোদ থাকলে টেম্পারেচার ফ্রিজিংয়ের উপর ওঠে না। জামাটা জমে তখন এমনই শক্ত হয়ে গিয়েছে যে 1 কোণ ধরে রাখলে সমস্ত জামাটা খাড়া হয়ে থাকে। ঘরের ভিতরে এনে আগুনের কাছে ধরলে পর জামা চুপসে গিয়ে জুবুথুবু হয়। বলবেন বানিয়ে বলছি, কিন্তু দেশ ভ্রমণের হলব। দোতলা থেকে থুতু ফেললে সে থুতু মাটি পৌঁছাবার পূর্বেই জমে গিয়ে পেঁজা বরফের মতো হয়ে যায়। আব্দুর রহমান একদিন 2টো পেঁয়াজ জোগাড় করে এনেছিল। ক্ষুদায় মালুম চুরি না ডাকাতি করে। কেটে দেখি পেঁয়াজের রস জমে গিয়ে পরতে পরতে বরফের গুঁড়ো হয়ে গিয়েছে। সেই শীতে জ্বালানি কাঠ পুরল। খবরটা আব্দুর রহমান দিল বেলা 12টার সময়।
বাইরের কড়া রৌদ্র তখন বরফের উপর পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আমরা কিন্তু সে সংবাদ শুনে ত্রিভুবন অন্ধকার দেখলুম। রোদ সত্ত্বেও টেম্পারেচার তখন ফ্রিজিং পয়েন্টের বহু নিচে। সে রাত্রে গরম বানিয়ান, ফ্লানেল শার্ট, পুল ওভার কোট, ইস্তেক ওভারকোট পরে শুলুম। উপরে দুখানা লেপ ও একখানা কার্পেট। মৌলানা তার প্রিয়তম গান ধরলেন, দারুণ অগ্নি বাণে হৃদয় তৃষায় হানে। আমি সাধারণত বেসুরো পো ধরি। সে রাত্রে পারলুম না, আমার দাঁতে দাঁতে করতাল বাজছে। জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পর্দা সরিয়ে দিল। আকাশ তারায় তারায় ভরা। রবীন্দ্রনাথ উপমা দিয়ে বলেছেন, আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে সন্ধ্যা তারায় লুকিয়ে দেখে কাকে, সন্ধ্যা দ্বীপের লুপ্ত আলো স্মরণে তার আসে। ফরাসি কবি অন্য তুলনা দিয়েছেন, আকাশের ফোঁটা ফোঁটা চোখের জল জমে গিয়ে তারা হয়ে গিয়েছে। আরেক নাম না জানা বিদেশি কবি বলেছেন, মৃতা ধরণীর কফিনের উপর সাজানো মোমবাতির গলে যাওয়া জমে ওঠা ফোঁটা ফোঁটা মোম তারা হয়ে গিয়েছে। সব বাজে বাজে তুলনা, বাজে বাজে কাব্যি। হে দিগম্বর ব্যোমকেশ, তোমার নীলাম্বরের নীলকম্বল যে লক্ষ লক্ষ তারার ফুটোয় ঝাঁঝরা হয়ে গিয়েছে, তাই কি তুমিও আমারই মতন শীতে কাঁপছ? কাবুলে যে শ্মশান জ্বালিয়েছ, তার আগুন পোয়াতে পারো না? 3 দিন 3 রাত্রির লেপের তলা থেকে পারতপক্ষে বেরোয়নি। চতুর্থ দিনে আব্দুর রহমান অনুনয় করে বলল, ওরকম একটানা শুয়ে থাকলে শরীর ভেঙে পড়বে সাহেব, একটু চলাফেরা করুন, গা গরম হবে। আমাদের দেশের গরিব কেরানিকে যেরকম ডাক্তার প্রাতঃভ্রমণ করার উপদেশ দেয়, গরিব কেরানেরই মতো আমি চি করে বললুম, বড্ড খিদে পাই যে। শুয়ে থাকলে খিদে কম পাই। ডাকাতি করলে আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, এ কথা আব্দুর রহমান জানত বলেই সে তখনও রাইফেল নিয়ে রাজভোগের সন্ধানে বেরোয়নি। আব্দুর রহমান মাথা নিচু করে চুপ করে চলে গেল। বেড়াল পারতপক্ষে বাস্তু ভিটা ছাড়ে না। 3 দিন ধরে আমার বেড়াল দুটো না পাত্তা। তার থেকে বুঝলুম আমার প্রতিবেশীরা নিশ্চয় আমার চেয়ে ভালো খাওয়া দাওয়া করছে। তারা বিচক্ষণ, রাষ্ট্রবিপ্লবে ওয়াকিবহাল, গোলমালের গোড়ার দিকেই সব কিছু কিনে রেখেছিল। শীতের দেশে নাকি হাতি বেশি দিন বাঁচে না, তবু আমানুল্লাহ শখ করে একটা হাতি পুষেছিলেন। কাবুলে কলা গাছ, আনারস গাছ, বনবাদর নেই বলে সে কালো হাতিকে পুষতে প্রায় সাদা হাতি পোষারই খরচায় লাগত। কাবুলে তখন কাঠের অভাব, তাই হাতি ঘরে আর আগুন জ্বালানো হতো না। বাচ্চার ডাকাত ভাই বেরাদারের শখ চেপেছে হাতি চাপার। সেই দুর্দান্ত শীতে তারা হাতিকে বের করেছে চড়ে নগর প্রদক্ষিণ করার জন্য। তাকিয়ে দেখি হাতির চোখের কোণ থেকে লম্বা লম্বা আইসক্ল বা বরফের ছুঁচ ঝুলছে, হাতির চোখের আর্দ্রতা জমে গিয়ে। আমি জানতাম হাতিটা ত্রিপুরা থেকে কেনা হয়েছিল। ত্রিপুরার সঙ্গে সিলেটের বিয়ে শাদী লেনদেন বহুকালের। সিলেটের জমিদার খুন করে ফেরারি হলে চিরকালই ত্রিপুরার পাহাড়ে টিপারাদের মধ্যে আশ্রয় নিয়েছে। তখন মনে পড়ল, রেমার্কের চাষা বন্দুকগুলি অগ্রাহ্য করে ট্রেন্সের ভেতর থেকে উঠে দাঁড়িয়েছিল, জখমি ঘোড়াকে গুলি করে মেরে তাকে তার যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেবার জন্য। কুকুরের চোখে মুখে বেদনা সহজেই ধরা পড়ে, হাতিকে কাতর হতে কেউ কখনো দেখেনি, তাই তার বেদনাবোধ যখন প্রকাশ পায় তখন সে দৃশ্য বড় নিদারুণ। আমানুল্লাহর বিস্তর মোটর গাড়ি ছিল। বাচ্চার সঙ্গী সাথীরা সেই মোটরগুলো চড়ে চড়ে 3 দিনের ভেতর সব পেট্রোল শেষ করে দিল। শহরের সর্বত্র এখন দামি দামি মোটর পড়ে আছে। যেখানে যে গাড়ির পেট্রোল শেষ হয়েছে, বাচ্চার ইয়াররা সেখানেই সেই গাড়ি ফেলে চলে গিয়েছে। জানালার কাচ পর্যন্ত তুলে দিয়ে যায়নি বলে গাড়িতে বৃষ্টি বরফ ঢুকে পড়েছে। পাড়ার ছেলেপেলেরা গাড়ি নিয়ে ধাক্কাধাক্কি করাতে 2-1টা নর্দমায় কাত হয়ে পড়ে আছে। আমাদের বাড়ির সামনে একখানা আনকরা বিউইক ঝলমল করছে। আব্দুর রহমানের ভারী শখ
গাড়িখানা বাড়ির ভেতরে টেনে আনার। বিদ্রোহ শেষ হলে চড়বার ভরসা সে রাখে। আমানুল্লাহ তো সেই কোন ফরাসি রাজার মতো, আপরে মাওয়া লো দেলুজ, হাম গয়া তো জগ গয়া বলে কান্দাহার পালালেন। আব্দুর রহমান বলে, আপরে লে দেলুজ আমতবেল, বন্যার পর পলিমাটি। আমাদের কাছে যেমন সব ব্যাটা গড়ার মুখ একরকম মনে হয়, আব্দুর রহমানের কাছে তেমনি সব মোটরের এক চেহারা। কিছুতেই সে স্বীকার করবে না যে দেলুজের পর রাজবাড়ির লোক চোরাই গাড়ির সন্ধানে বেরিয়ে গাড়িখানা চিনে নিয়ে সেখানে পূর্বে গারাজে আর তাকে পূর্বে জেলে। অপটিমিস্ট। কাবুলে প্রায়ই ভূমিকম্প হয়, অনেকটা শিলংয়ের মতো। হলে সবাই ছুটে ঘর থেকে বেরোই। দুপুরবেলা জোর ভূমিকম্প হলো। আমি আর মওলানা 2 খাটে শুয়ে ধুঁকছি, কেউ খাট ছেড়ে বেরুলাম না। এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের ৪৪তম পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং পর্বগুলো কেমন লাগছে তা জানার জন্য অধীর আগ্রহে কমেন্ট বক্সের দিকে চেয়ে থাকি। আগের 23টি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।